নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ করালাপের সঙ্গে শান্তা শার্লিনী। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, জি9-এর সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সায়ন্ত এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টার নিউজের করা আলাপে। শুরুতেই আমি রাজিকুজ্জামান রতন, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। আপনি দেখেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আমরা দেখছি প্রতিদিনই ভোটের প্রচারণা চলছে এবং সেই সাথে রাজনৈতিক দলগুলো নানাভাবে প্রস্তুতি নিচ্ছে। এই প্রস্তুতির অংশ হিসেবে আমরা একটা খবর পেলাম। খবরটি হচ্ছে এরকম: লক্ষ্মীপুরে ভোটের অবৈধ 6টি সিল উদ্ধারের ঘটনায় স্থানীয় জামাত ইসলামের এক নেতা সহ দুজনের নামে মামলা হয়েছে এবং আমরা দেখেছি যে উপপরিদর্শক, লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক এসআই হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি করেছেন। আপনি কি এই যে সিল নিয়ে তারা ধরা পড়লো, এই নকল সিল, নকল ব্যালট, এগুলো বানিয়ে কি আসলে ভোট দেওয়া সম্ভব? এর সাথে আপনি কিসের যোগসূত্র দেখেন? ধন্যবাদ। বিষয়টা উদ্বেগ তৈরি করলো, কিছুটা ভোট নিয়ে সংশয় সৃষ্টি হবে। সন্দেহ তো আগে থেকে আছে এবং সন্দেহের পালে আর একটা নতুন বাতাস লাগিয়ে দিল। এখন এটা বাস্তবে কতটুকু করা সম্ভব কি সম্ভব নয় সেটা পরের প্রশ্ন, কিন্তু মানুষ ভাবতে শুরু করলো যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের সময় নীলক্ষেতে ব্যালট পাওয়া গিয়েছিল, ঠিক তেমনি এবার ভোটের আগেই সিল পাওয়া যাচ্ছে। সেই সিল কিভাবে কাজে লাগবে, কারা কতটুকু কাজে লাগাতে পারবেন সেটা পরের প্রশ্ন, কিন্তু এই যে পাওয়া গেল এটা নিয়ে কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা এই ব্যাপারে একটা প্রশ্ন উঠল। ভোট নিয়ে সংশয়ের কথা বলছিলেন, ভোট নিয়ে সংশয় কেন? ভোটটা কি মেটিকুলাস ডিজাইনে হবে? কারণ আমাদের তো কিছু কিছু শব্দ কখনো কখনো খুবই পরিচিত হয়ে যায় এবং কখনো কখনো খুব অতি প্রয়োগ ঘটে। এই মেটিকুলাস শব্দটাও কিন্তু এখন খুবই প্রয়োগ ঘটছে। একটা সময় সংস্কার বলতে বলতে সংস্কারকে প্রায় মানে মানুষের কাছে পরিত্যাজ্য শব্দে রূপান্তরিত করে ফেলা হয়েছিল। এক সময় যে চেতনা কথা বলতে বলতে মানুষ চেতনা শুনতে শুনতে বিরক্ত হয়ে গিয়েছিল। এখন এই মেটিকুলাস ডিজাইন এটা কিন্তু একটা ব্যঙ্গ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো ফলে এটা কি কোনো মেটিকুলাস ডিজাইনের একটা পার্ট কি না, এইরকমও কিন্তু ভাবতে পারেন। ফলে আমরা মনে করি যে নির্বাচনের আগে আর তো 5-6টা দিন আছে, নির্বাচনের আগে এই ধরনের ঘটনাগুলো যখন প্রকাশ হচ্ছে তখন দুটো দিক, এর মধ্যে আমি যে কোনো নেগেটিভের অপর দিকে তো পজিটিভ থাকে। এটা যদি আবার নির্বাচন কমিশনকে একটু সতর্কবার্তা দেয়, এটা যদি প্রশাসনকে একটু নড়ে চড়ে বসতে শেখায়, অথবা যারা এই ধরনের কিছু করতে চান তাদের ব্যাপারে জনগণের জন্য একটু জনমনের সতর্কতা তৈরি হয়, তাহলে একটু ভালো। আর তা না হলে আবার মুশকিলটা এরকম হবে, কখনো কখনো অ্যাটেনশন ডাইভারশন অ্যাক্টিভিটিস থাকে। যে ওই দাবার বোর্ডে যেমন হয় না, একটা ঘোড়াকে খেতে দিয়ে পরে মন্ত্রীকেই খেয়ে নেয়, সেরকম কখনো কখনো কোথাও সিল দেখিয়ে অন্য কিছু করে ফেলছে কিনা এই ধরনের সন্দেহ কিন্তু তৈরি হতে পারে। কি করতে পারে বলে আশঙ্কা করছেন? যেমন ধরেন নকল সিলের আমরা একটা ব্যবহার তো বুঝি, যে নকল সিল থাকবে, নকল ব্যালট থাকবে, সেটির ব্যবহারটা আমরা বুঝি, প্রয়োগও ধারণা করতে পারি কি হতে পারে। আর কি আশঙ্কা করছেন? এখন আরেকটা আশঙ্কা হতে পারে সামনে, যেটা খুবই বিপজ্জনক ঝোঁক হয়ে যেতে পারে। ধরুন একজন নারী ভোটার বোরখা পরে আসলেন, তাকে পুলিশ এজেন্ট বললেন যে আপনাকে তো চিনলাম না, বোরখাটা খুলুন। তখন সেখানে একটা সিন ক্রিয়েট করে ফেলতে পারেন যে বোরখা খুলতে বলেছে। যেমন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা তিনি ভাইবা বোর্ডে যখন বলেছিলেন তোমার নেকাবটা একটু খোলো, তোমাকে আমি দেখি, তুমি যে আমার ছাত্রী আমি বুঝবো কিভাবে। এইটা নিয়ে এমন একটা মব তৈরি করা হলো যে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হলো। ফলে এই ধরনের ঘটনাও ভবিষ্যতে ঘটতে পারে। মানে কতভাবে মানুষের চিন্তাকে ডাইভার্ট করে দেওয়া যায় তার অনেক ঘটনাও কিন্তু ঘটতে পারে। ফলে আমরা মনে হয় আগে থেকে কিছু ঠিক বলে ফেলা উচিত নয়, কিন্তু আমরা অ্যাপ্রিহেন্ড করতে পারি, অনুমান করতে পারি। অনেক সময় ধোঁয়া দেখেও অনুমান করা যায় না যে আগুন আছে, ঠিক তেমনি এই ধরনের ঘটনাগুলো অনুমান বাড়িয়ে তুলতে পারে যে নতুন নতুন ধরনের জটিলতা হতে পারে। কারণ এর আগে এটুকু বলে শেষ করি, এর আগে আমরা 3 ধরনের নির্বাচন দেখেছি না। 14 সালের নির্বাচন দেখার পরে কেউ কি ভেবেছিল যে পরের নির্বাচনটা কীরকম হতে পারে? 18 সালে দেখা গেল একটা নতুন ডিজাইনের নির্বাচন হয়ে গেল, ভোটটা রাতেই হয়ে গেল। আচ্ছা, রাতের ভোট হওয়ার পরে মানুষ ভাবতেই পারে নাই 24 সালে আবার আমিরামের নির্বাচন হয়ে গেল। তো এইরকম নানা ধরনের কখনো কখনো নতুন কৌশল নিতে পারে। যখন সরকারের ভূমিকাটা প্রশ্নবিদ্ধ হয়,
নির্বাচন কমিশনের ভূমিকাটা যখন সংশয়াচ্ছন্ন হয়ে থাকে তখন কিন্তু ভোটের মাঠে এই রকম নানা ধরনের কল্পনা, সন্দেহ, ডালপালা মেলতে থাকে। এই ধরনের গুজবেরও সংস্কৃতি তৈরি হতে পারে এবং তা আলটিমেটলি ভোটের জায়গাটাকে অনেক ক্ষেত্রে সংকটাপন্ন করে তুলতে পারে। এজন্য আমরা মনে করি যেটা ধরা পড়েছে এইটা নিয়ে দেখুন এখন পাল্টা বিবৃতি, কেউ কেউ বলছে না তিনি আমাদের কর্মী নন, আমাদের কর্মী বানানো হয়েছে, আরেকজন বলছে না তিনি আপনাদের কর্মী। এখন ওই যে জজ মিয়া সংস্কৃতি একবার শুরু হয়েছিল, জামাত ইসলামের একজন নেতা, এটা ফলে তো এইটা জানা গেছে ইতিমধ্যে। হ্যাঁ, সেক্রেটারি। ফলে এইরকম ঘটনা কিন্তু ঘটতে থাকবে, চাপান উত্তর হতে থাকবে, কে কার উপর দায়িত্ব চাপিয়ে দেবে। শেষ পর্যন্ত পুলিশকেও অ্যাকিউজ করা হবে যে পুলিশ হয়তো একটা ভুল করে একটা দিয়েছে, অভিযোগপত্র দিয়েছেন। এরকম নানা ঘটনার উত্তেজনাও তৈরি করা হতে পারে। ফলে এই দিকগুলো একটু সতর্ক থাকতে হবে। জি, আমি আবার আপনার কাছে আসবো রাজিকুজ্জামান রতন। আমি এবার আবু হেনা রাজ্জাকে আপনার কাছে আসতে চাই যে এই যে 6টি সিল, অবৈধ 6টি সিল উদ্ধার করা হলো লক্ষ্মীপুরে, এই ঘটনাটিতে আমি যদি একটু যোগ করি যে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী ব্যালট পেপারের মূল অংশ যা ভোটার বাক্সে ফেলেন এবং কোনো কর্মকর্তার স্বাক্ষর এটিতে থাকে না, শুধুমাত্র একটি অফিসিয়াল সিল থাকা বাধ্যতামূলক। তার মানে আমরা মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে এই যে নকল সিল বানানোর উদ্দেশ্যই আসলে এরকম যে নকল ব্যালট পেপারে তারা সিল দিয়ে সেটিকে হয়তো কোনো প্রার্থী, কোনো ভোটার যখন যাবেন ভোট দিতে সেখানে তারা ভোট কেন্দ্রে ব্যালট বক্সে এটা ছেড়ে দেবেন, এরকম একটা ধারণা করা হচ্ছে। এই বিষয়ে কি বলবেন? এবং রাজিকুজ্জামান রতন যেটি বলছিলেন যে এই যে বোরখা খুলতে বললে অন্য একটি ইস্যুর তৈরি হয়, তো সেক্ষেত্রে যারা বোরখা পরে ভোট দিতে যাবেন তাদের পরিচয় কিভাবে শনাক্ত করা সম্ভব হবে? ধন্যবাদ আপনাকে, আমার দুজন সহ-আলোচক এবং আপনার স্টার নিউজের সমস্ত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। শোনেন, আশঙ্কা, শঙ্কা, সন্দেহ তো হইতেই পারে একটা ঘটনা ঘটলে, কিন্তু প্রশ্ন হচ্ছে আজকের আমরা যে জায়গাটায় আছি এখন বর্তমানে বাংলাদেশে, তাতে আপনি যদি ব্যালট প্রিন্ট করেন তাহলে ব্যালটের কালার কি আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না। কথার কথা বলছি আমি, তর্কের খাতিরে। আমরা কোন ব্যালটে ভোট দিব সেটা কালার কি, ব্যালটের ডিজাইন কি, কিছুই আমরা জানি না। যদি এই ব্যালট পেপার বানাইতে তাহলে ডিজাইনটা পাইতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো আপনি সিল বানাইছেন। আমার কাছে মনে হয় না যে বাংলাদেশে এখন সেই জায়গায় আছে, আপনি জামাতের ওয়ার্ড সেক্রেটারি ধরা পড়ছে, ওকে, এটা করলে তো সে গ্রেপ্তার হইতেই পারে, সেটা নিয়ে আমার প্রশ্ন না। প্রশ্নটা আমার কাছে মনে হয় বাংলাদেশে কি এখন এই জায়গাটা আমরা আছি যে আপনি সিল বানাবেন, ব্যালট মারবেন, ভাঁজ করে নিয়ে যাবেন, ব্যালট বক্সে দেবেন, হয়ে যাবে ভোট? আমার মনে হয় না, সেই জায়গায় নাই এখন। তাহলে আমাকে একটু উত্তর দেবেন আমি বলি, একটু যোগ করে দিই যে ন্যাশনাল আইডি কার্ড নম্বর, বিকাশ নম্বর সংগ্রহ, এগুলো আসলে কিসের সাথে সম্পর্কিত? এই যে ন্যাশনাল আইডি, এনআইডি আর কি বিকাশ, মানে এনআইডি নাম্বার আইনে বিকাশে টাকা দিব আর নোট রাখবো, সোজা বাংলা হইলো এইটা। জি, তো এইটা যদি, এতে কি প্রাইভেসি, সিক্রেসি যদি নষ্টই হয় আমি ধরে নিই, তাহলে আপনি স্বতন্ত্র প্রার্থীর বেলায় যখন 1% ভোটারের এনআইডি লাগবে, তার কপি দিতে হবে, তারপরে ভোটার নাম্বারটা লিখতে হবে, তার স্বাক্ষর লাগবে, তাতে সিক্রেসি যায় না, তাতে প্রাইভেসি যায় না। আমি তো মার্কড হয়ে যাচ্ছি যে আমরা স্বতন্ত্র প্রার্থীটা স্বাক্ষর করছি, সুতরাং বড় পার্টিও নিয়ে আমাকে মার্ক করতে পারে, তুমি ভোট দিবা ওরে। সবটাই তো আছে, এগুলো তো কোনোটাই যায় না নিয়মে। আর এনআইডি এনআইডি সংগ্রহ করে কী আছে, এনআইডি কি তালিকা পাওয়া যায় না? এনআইডি ফোন নাম্বার দিয়ে এনআইডি পাওয়া যায়, নানান কায়দায় পাওয়া যায়। তা আপনি এনআইডি পাইলে বিকাশে টাকা দিবেন, এই বিকাশে টাকা দিবে, তারপরে ভোট দিয়ে দিবে, বিষয়টা এত সহজ, তো হয়েই গেল ইলেকশন। আমি এনআইডি নাম্বার আনলাম। দেখানোর যে চর্চা আমরা সবসময় দেখে থাকি, তাহলে কি দিয়ে প্রলোভন দেখানো হয়? আমি প্রলোভন নয়, প্রলোভন কেউ দেয় জান্নাত দুনিয়া, কেউ দেয় আখেরাত, কেউ দেয় দুনিয়া, কেউ দেয় আখেরাত। যেমন ধরেন আপনি দুনিয়া মানে কি, এই দুনিয়া মানে একটা ফ্ল্যাটে থাকবো, একটা ঘরে ভাড়া থাকবো, কিংবা এগুলো যদি বাদ দেই আমার খাওয়া দাওয়াটা দরকার। খাওয়া দাওয়া মানে আমরা বলি রিজিক, রিজিকের মালিক আল্লাহ। এখন আপনি যদি মনে করেন আমার জন্য এখন কার্ড দিবেন, ফ্যামিলি কার্ড দিবেন, ফ্যামিলি কার্ড দিলেন অথবা ক্যাশ টাকা দিবেন, এটা দুনিয়া, রিজিক। আর জামাত বলতেছে এই করলে আপনি জান্নাতে যাবেন, বাহ কি সুন্দর, একজনের দিতেছে দুনিয়া, একজনের আখেরাত, তা ভাগ করে 150, 300 নিয়ে 300 সিট নিয়ে নিলেই হয়। তোমরা দাও দুনিয়া, ওরা দিবে আখেরাত, দেশ চলতে থাকুক, জনগণের চাওয়া পাওয়া কিছু থাকবে না। আর একটা কথা, ওই যে ভাই বললেন বোরকা, ইয়েস, আপনি বোরকা পরে যদি কেউ ঢুকে ডেফিনেটলি প্রবলেম হবে, কিন্তু তারা হজে যায় না, তারা পাসপোর্ট বানাইছে না, তারা এনআইডি করছে না, তাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে না, সমস্যা কোথায়? আমার তো মনে হয় না কোনো সমস্যা আছে, তারা ওই তৈরি হয়েই যাবে।
আমি ভোট দিতে যাবো, আমি নিনজার মতো বোরকা পরে গেছি, ওইটা দিয়ে আমার বললি দিয়ে দিবে? অফকোর্স। আমি আপনি ফেস শো করেন, ফিঙ্গারপ্রিন্ট দেন, আপনি এনআইডি বাইর করেন। না, উনি যে প্রসঙ্গটা তুলেছিলেন যে ফেস শো করতে বললে নতুন কোনো ঘটনা, এইসব প্রেমের আলাপ চলবে না। আপনি ভোট দিতে গেছেন, অবস্থা ফেস তৈরি হয় দেখাইতে কিনা? হবে। ভোট দিতে গেলে ফেস দেখাইতে হবে, অথবা আপনি এনআইডি একটা নিয়ে যাবেন, এনআইডি আসলেই তো বেরোবে, নাম টাম সব বের হয়ে যাবে, তার সাথে ফেস মিলাবেন, কোনো কঠিন কাজ না। যদি ফেস মিলাইতে না পারে, গেট লস্ট, আপনি বেরিয়ে যান, সিম্পল। এখানে কোনো প্রেম নাই তো, এটা ন্যাশনাল ইলেকশন, এটা সমিতি না। আসলে ধর্মের ব্যাপারটা একটু সেনসিটিভলি দেখা এরা হয় ধর্মের আমাদের ব্যাপারে আবার দেশে। এই আসতেছে কেন? কারণে যখন হিজাব পর্দা করে একজন নারী যান, তখন তার হিজাব বা পর্দা খুলতে বললে তারা আপত্তি করেই থাকেন। এটি হয়তো আমি জানি আমাদের না, আমি দেশের জানি না, প্রচলন। আমি তো আপনাকে বললাম, সেক্ষেত্রে আমি বললাম সে ইউনিভার্সিটি ভর্তি হচ্ছে, সে এনআইডি যখন তুলছে তখন ছবি তুলতেছে, তার পাসপোর্ট আছে, আমার তো মনে হয় না তার আপত্তি করার কিছু আছে। আর যদি আপত্তি করে ভোট দিবে না, কারণ ভোটারের তো দেখতে হবে, যারা ভোটিং সেন্টারে থাকবেন অফকোর্স তাদের দেখতে হবে। তারপরে সে গড়িমসি করে আপনি চলে যান, আপনি কেন ভোট দিবেন? ভেরি সিম্পল। আবহেনা রাজাকে আবারও আপনার কাছে ফিরবো। ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, দুজনের কথা শুনছিলেন, দুজনের কথার প্রেক্ষিতেই বলতে চাই যে এই যে সিল বানিয়ে এত সহজেই যে ভোট জালিয়াতির চেষ্টা, এটা কি সম্ভব বাংলাদেশে? এখন আমরা কোন অবস্থানে আছি? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে দুজন সম্মানিত আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। ওয়েল, সিল বানিয়েছে, ধরা পড়েছে, মামলা হয়েছে, এখন তদন্ত হবে। তো রতন ভাই তো সম্ভাব্য কারণ দু একটা বললেন, বিভিন্ন জায়গায় স্পেকুলেশন হচ্ছে। রাজ্জাকি ভাই আবার সেটাকে নাকচ করে দিলেন, কিন্তু আমি জানি না যাই এটা হোক, বলবো যাই হোক, কিন্তু কেন বানাতে পারে সেটা তো ডিনাই করে নাই কেউ। আচ্ছা, আমি শেষ করি ভাই, প্লিজ 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 প্লিজ। ওকে। বাই। তো সেই ক্ষেত্রে ধরেন, যেহেতু বিশ্লেষক হিসেবে আসছেন, একটা ধারণা তো মানুষকে দিতে হবে, কারণ বিজ্ঞ আইনজীবী তো একটা ধারণা আমাদের দিলে আমি দুইটা ধারণা পেতাম অন্তত, কিন্তু দুইটা ধারণা পাইনি, একটা ধারণাই পেয়েছি। ফলে আমার কাছে মনে হয় এই সময় এটা তো একটা ঝুঁকিপূর্ণ কাজ। এই যে ধরা পড়লো, এখন জেল খাটবে, শাস্তিও হতে পারে। এই ঝুঁকিপূর্ণ কাজটা সে কেন করবে? কোনো কারণ ছাড়াই করেছে এটা মনে হয়, নিশ্চয়ই কোনো কারণ আছে। তাহলে একজন রাজনৈতিক দলের নেতা তিনি এই যে নকল সিল, নকল ব্যালট যে বানাবেন, কতখানি ঝুঁকি নিলেন কোন লাভে বা লোভের আশায়? সে লাভ এবং লোভ হচ্ছে তারা দীর্ঘদিন ধরে জান্নাতি টিকিট বিক্রি করে সম্ভবত এর ক্রেতা খুব বেশি পাচ্ছে না, তার উপর ভরসা করতে পারছে না। কারণ 3-4 সিট পাওয়া, এককভাবে ইলেকশন করলে 3-4 সিট পাওয়া একটা দল, আর জোটে থাকলে সর্বোচ্চ 17টা 18টা সিট পাওয়া দল। তাদের এমন কিছু ঘটে যায় নাই এইবার যে তারা নির্বাচিত হয়ে মানে প্রধান বিরোধী দল হওয়ার ধারে কাছেও আসতে পারতো না, মানে নতুন যদি কি গণঅভ্যুত্থান না কৌশল হতো। তারা যোগ করতে চাচ্ছে? সেই ক্ষেত্রে তারা এমন একটা আবহ তৈরি করছে যে অ্যাজ ইফ তারা মন্ত্রী পরিষদ গঠন করে ফেলছে। এই আবহটা আগেভাগে কেন তৈরি করলো, এই হাইপটা কেন তুললো? কারণ তাদের এরকম অনেক নিশ্চয়ই ডিজাইন আসছে, যে কারণে লক্ষ লক্ষ নতুন বোরকা তৈরি হয়েছে, বোরকার কাপড় আমদানি হয়েছে, সে বিভিন্ন পরিসংখ্যান তাই আসছে। এখন বোরকার দুই ধরনের ব্যবহার, দুজন আমাদের দুই ধরনের ব্যবহার। এই বোরকা রাজনীতির দুইটা ব্যবহারটা কি আসলে বলি, সেটাই বলছি। বোরকা রাজনীতির দুইটা দিক আছে। একটা দিক হচ্ছে সেটা একটু লঘু পাপ বলতে পারেন আপনি, খুচরা পাপ। সেটা হচ্ছে গিয়ে প্রান্তিক নারীদের কাছে যারা সবসময় ধর্মীয় কারণেই বোরকা পরেন, তার একটা বোরকা আছে, সেটা পুরনো হয়ে গেছে বা একটু নষ্ট হয়ে গেছে, তাকে যদি গিয়ে একটা বোরকা গিফট করা হয়, বই না আপনারে দিলাম, সে খুশি হয়ে যায়। তারপর তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি, আমাদের একটা ভোট দিয়েন। এরকম করছে গ্রামে গঞ্জে, কোথাও কোথাও আবার এটা করছে যে বাচ্চাটাকে কোলে নিচ্ছে, একটু চিপস দিচ্ছে, চকলেট দিচ্ছে, তার বই না আমাদের ভোটটা দিবেন, কিন্তু এইবার কিন্তু আমাদের মার্কা, হ্যাঁ, আল্লাহর পথে। তারপরে সে বলল, কেউ তো মুখের উপর না করে না, দিব না, হ্যাঁ দিব। বাচ্চাটার মাথায় হাত দিয়ে নাকি কিরা কাটায় যে কথা দিলেন, কিন্তু এই প্রক্রিয়া ওইখানে বোরকার একরকম ব্যবহার, উপঢৌকন হিসেবে ভোট কেনবার জন্য। আর এক রকম ব্যবহার, যেটা ধারণা আশঙ্কা করা হয়, এটা সত্য হবে কিনা সেটি ইলেকশনের দিন আমরা বুঝতে পারবো যে কেমন অভিযোগ এরকম আসে। সেটা হচ্ছে তাদের দলীয় কর্মী বাহিনী, তারা বোরকা পরে জাল ভোট দেওয়ার জন্য
এই কাজটা করবে বোরকা পরে। কারণ কিভাবে করবে? বোরকা পরে দুই রকমভাবে। এক হচ্ছে একই জন একাধিকবার ভোট দেওয়া, অতীতে বোরকা ছাড়া নর্মালরাই একাধিকবার ভোট দিয়ে ওই যে কালি মুছে আবার গিয়ে এই কারবার করেছে, এই অমোচনীয় কালিও মোছা যায়, সেই কারবার করেছে। আর সেইখানে যদি বোরকা পরে হয় তাহলে তাকে যাচাই বাছাই করাটা সময় সাপেক্ষ, এবং ওইখানে যদি তাদের প্রবল একটা আবহ তৈরি করে যে তারা সংখ্যায় বেশি, তারা একটা প্রভাব বিস্তারকারী সংঘবদ্ধ শক্তি, তাহলে অনেকে বাধা দিতেও সাহস পায় না। এইরকম একটা পরিস্থিতি করতে পারে। আর একটা হচ্ছে এই বোরকার আড়ালে তারা বাইরে থেকে এই যে সিল বানিয়েছে, নকল ব্যালট বানাবে, এইখানে সিল দিয়ে এই বোরকার আড়ালে নিয়ে যাওয়া তুলনামূলকভাবে সহজ। সে নিয়ে গিয়ে তার নিজের ভোটটার সঙ্গে আরও 50টা 100টা ভোট ওই বাক্সে সে ফেলে আসবে। কি করবেন আপনি? যত সহজে রাজ্জাকি ভাই বলতে পারেন যে না হলে ঢুকতে দেবে না, চেহারা দেখাবে, মানে যত সহজ বলেন, তাহলে বাংলাদেশে যে বছরের পর বছর নির্বাচনে বিভিন্ন রকমের জাল ভোট হয়ে আসছে, কিভাবে হয়েছে? আজকেও আমার কাছে একাধিক ভিডিও ফুটেজ আসছে, এখনো পর্যন্ত জামাতের এই বোরকা পরিহিত নারীরা গিয়ে এনআইডি নাম্বার চাচ্ছে, তাদেরকে চ্যালেঞ্জ করছে যখন, যে কেন আপনি এই নাম্বার কেন নেবেন, কেন চাইলেন এইটা। তারপর যখন ভিডিও করছে ঘুরে যাচ্ছে, যে আপনি মোবাইল রাখেন, তাহলে না আপনার কথা বলতে হবে, কথা না বলে ঘুরে চলে যাচ্ছে। এখন এইটা নিয়েই আবার এই যে ঘুরে চলে যাবে, আবার অভিযোগ করবে আমাদের নারীদের হেনস্থা করেছে। তাদের মনে প্রাণে হচ্ছে কি এবার যে কোনো উপায়ে জিততে হবে, নামে ইসলাম নিয়েছে, দলের নামের মধ্যে ইসলাম নিয়েছে, নারীদের হেনস্থা করছে, নারীদের নিয়ে বাজে শব্দ বলছে, সেনাবাহিনীর সদস্যদের নিয়ে বা বাহিনীকে বাজে শব্দ আবারও বলছে। আসছে আপনার কাছে আবু হেনা রাজ্জাকি, আপনার কাছে আসতে চাই যে আপনি এই ব্যাপারে কিছু যোগ করতে চান কিনা, যে কথাগুলো বলছিলেন এটার ভিত্তি কি? ভাই আমি কেমনে বলবো? উনি বলতেছেন বোরকার, আমার না এই প্রশ্নগুলো আমি দেখি জামাত অনেক ভাগ্যবান আমার কাছে মনে হয়। আমি যত টকশো খুইলেই দেখি খালি জামাত নিয়ে আলোচনা। সব আমি চ্যালেঞ্জ করে দিলাম, আপনি সব চ্যানেল খুলবেন, টকশোতে দেখবেন খালি জামাত নিয়ে আলোচনা। জামাত অনেক ভাগ্যবান আমার কাছে মনে, তার প্রচারই করা লাগতেছে না। আপনি দেখেন না এখানে আসছে, উনি কেমনে ভোট পাবেন সে আলাপ করতে পারে, ওনার পাওয়ার ইয়ে কি, বা উনি কেমনে, সবাই আলাপ করছে আমরা জামাতকে নিয়ে। এইটাই তো জামাতের বড় সাকসেস। কেউ বলতেছে জামাত নাকি গুপ্ত আছে, আমি দেখছি এমনও কথা বলতেছে। ওই আজকে গেলাম এক টকশোতে, সেখানে তার ব্যক্তির নাম বললাম না, সে বলতেছে বিএনপির ভিতরে নাকি 20% গুপ্ত আছে। এ পর্যন্ত তো বিএনপি গুপ্ত ধরতে পারলো না, কাউরে বাইর করতে পারলো না। আপনি যদি এত গুপ্ত থাকে আপনি বের করে দেন। মানে আমার কাছে ইনফ্যাক্ট মনে হয় কি, দেখেন আমাদের যে অতীত রেকর্ড আছে, অতীত রেকর্ডে 35% রাফলি বিএনপি। আমি এইটা জানবো না, এই কারণে যেহেতু ইলেকশন হয় নাই। অতীত জরিপে যদি যাই, জামাতের আসে 7 to 8% লাইক দ্যাট, 7 to 8%। তো 7 to 8% আর 35% যদি আমি সিম্পলি এইখানে থাকি, আপনি বলেন তো ভোট সেন্টার দখল করে ফেলবে, কি জাল জালিয়াতি করবে, সিল ছাপ্প মেরে দেবে, কোথায় 7 জন কোথায় 35 জন, এটা কি গ্রহণযোগ্য? আর এখন আমরা সেই জায়গায় আসি। আপনি ভোট নিবেন, আপনি চেক দেন, আপনি বোরকার জন্য প্রচুর, আমি এটা কিভাবে বলবো? থাকতে পারে এই ধরনের তথ্য আসলে আমাদেরকে আসলে এগুলো বাদ দিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত, এবং আমরা আসি কোথায় পইরা জালিয়াতি হবে, এইটা হবে, সেইটা হবে, আপনি ভোটে যান না। 1 2 নম্বর, আপনি আপনার প্রোডাক্ট মার্কেটিং করেন, যে আমার প্রোডাক্ট কেন ভালো, আমার প্রোডাক্ট আপনি কেন নিবেন, আমাকে কেন আপনি ভোট দিবেন। তা না বলে দুই দলকেই দেখছি যে এক দল আরেক দলকে আমরা দেখব কেন? আপনি ওদের প্রতিনিধি নিয়ে আসেন। আমরা এই ডিবেটটা ব্যক্তিগতভাবে আমি যেমন মনে করেন, আপনি জামাতের আমির নিয়ে বললো যে জামাতের আমিরের নামে কি উনি নারীদের সম্পর্কে একটা বাজে উক্তি করছে। আমি সব বাদ দিলাম। জামাতের আমির কি এত ঘিলু ছাড়া লোক যে কয়দিন পরে ভোট, উনি কি মনে করেন ওই কথাটা বললে ভোট বাড়বে? এটা বুঝে সে এটা বললে ভোট বাড়বে, বাড়ানোর জন্য দিছে ভোট। আজগুবি একটা বিষয় বললেন আপনি পরে। আপনার বলি, জামাতের আমির নিজের ওই আইডি বা নিজের যে এক্স, ওটা নিজে তো স্ট্যাটাস দেয় না, তার হয়ে কেউ দেয়। ঠিক আছে, সেই হওয়ারা যদি এই কাজ কারবারটা করে, ঠিক আছে, যদি তারা কইরা থাকে, শুনেন, তারা কইরা থাকলে একটা জিনিস তো গ্রহণযোগ্য হইতে হবে। তারপরে তার বিরুদ্ধে রাস্তায় মিছিল নামছে। আচ্ছা, মিছিলে যারা নামছে আমরা তো চিনি এই দেশের লোকগুলা, তারা যদি জামাতের আমিরের সম্পর্কে এই ঘটনাটা না হইতো, তাও তারা জামাতকে ভোট দিত না। আমি জামাতকে ভোট দিব না, ফর এক্সাম্পল। ওই যারা মিছিলে নামছে তারাও ভোট দিবে না। এমন যদি হইতো, তারা এসে যদি বলতো যে আমরা জামাতের ভোটার ছিলাম, কিন্তু এবার
আমার জামাতের আমির যা বলছে আমরা আর ভোট দিব না, দেন ইট উড হ্যাভ বিন জাস্টিফাইড, এটা জাস্টিফাইড। তো কিংবা 5,000 মহিলা যদি বোরকা পরা মহিলা নামতো, সুবাহান আল্লাহ আমরা একদিন কার জামাত করলাম, যে স্ট্যাটাস দিছে বোরকা পরে 5,000 লোক নাইমে আমরা তাকে ভোট দিব। আমি নিশ্চিত করে যারা, আমি চিনি তো তাদের, মানে চিনি বলতে কারা, এরা কোন কালচারের কোন, এরা কোশ্চেন গেলে আপনিও জামাতকে ভোট দিবেন না, আমি এখানে বসে বলে দিচ্ছি, আপনি জামাতকে ভোট দিবেন না। তো আপনি জামাতকে ভোট দিবেন, যে জামাতকে ভোট দিবে না সে যদি রাস্তায় নেমে মিছিল করে, এটার ব্যবহারটা কি? আর সবচেয়ে বড় কথা হইলো, এত কিছু বলতে হচ্ছে কেন জামাতের ব্যাপারে, এত কিছু কেন বলতে হচ্ছে? জামাত বেহেশতের কার্ড দিবে, এটা আমরা বারবার বলি যে জামাত বারবার প্রসঙ্গ উঠে আসছে, যেমন আমরা আনি কেন, আপনারা আনেন, এই যে সায়ন্ত ভাই আনলো, উনি আনলো, আমি আনলাম, আমরা সবাই আনতেছি। আজকে সায়ন্ত ভাই 5টা কথা বলুক না, বিএনপি ছাড়া বিকল্প নাই কেন, আসবে, ওই কথাও আসবে। আমরা কিছুক্ষণ পরে আরেকটি বিষয় যাব, তখন বিএনপির কথা চলে আসবে। আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন এবং কথাটা আসলো যে জামাতের আমিরের যে এই অ্যাকাউন্ট বা ডিভাইস হ্যাক হওয়ার বিষয়টি, সেই সাথে গতকাল আমরা দেখলাম যে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন যে তার অ্যাকাউন্টও হ্যাক হয়েছে এবং এটি নিয়ে তারা বেশ প্রতিবাদ করছেন যে বিএনপি, বঙ্গভবন, ইন্ডিয়া একসঙ্গে প্যাকেজ প্রোগ্রাম করে জামাতে ইসলামের বিরুদ্ধে সাইবার অ্যাটাক করেছে, এমন একটি কথা বলেছেন। এমন অভিযোগের গ্রহণযোগ্যতা কতটুকু? প্রথম কথা হলো এটা হইল যে এই শাক দিয়ে মাছ ঢাকার প্রক্রিয়া তো এদেশে পুরনো, কিন্তু এই ভদ্রলোকদের মাথায় থাকে না যে এই মাছটা এত বড় যে ওই সামান্য শাক দিয়ে এটা ঢাকে না, যতই ঢাকার চেষ্টা করেন ততই বেরিয়ে পড়ে। তারা এটা নিয়ে চালাকি করছেন, তাদের অনুগত কাউকে দিয়ে হয়তো একজন লোককে গ্রেফতার করিয়েছে, গ্রেফতার না, এখনো আটক, 16 ঘন্টা ধরে এখনো আটক আছে। হ্যাঁ, কিন্তু আমরা বারবার দুটো জিনিস শুধু দেখতে চেয়েছি, যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে আপনার যে কোনো আইডি হ্যাক করার বা ওইটা ঢোকার কেউ চেষ্টা করলে আপনার মোবাইলে এবং ইমেলে 2টা মেসেজ আসে যে অন্য একটা ডিভাইস থেকে তোমার এইখানে ঢোকার চেষ্টা করছে, এটা কি তুমি কিনা। শুধুমাত্র জামায়াতের আমিরের মোবাইলে এবং তার মেইলে এই হ্যাক করার চেষ্টার সময় এই 2টা মেসেজ এসছে, মেসেজ 2টা ডিসক্লোজ করে দেখ, তারা প্রকাশ করে দেখ, তাইলে আমি আর রাজ্জাকি ভাই একমত হয়ে বলবো হ্যাঁ অবশ্যই হ্যাক হয়েছে। আমাদের মধ্যে কিছু সন্দেহ তৈরি হয়েছে, সন্দেহটা নিরসন করার দায়িত্ব তো তাদের, সেটা করুক। সন্দেহ কেন হয়েছে? কারণ আল জাজিরায় জামাতের আমির সাহেব যে বক্তব্য দিয়েছেন, একদম হুবহু একই বক্তব্য ইংরেজিতে সুলিখিত, এটা একটা স্টেটমেন্ট, শুধুমাত্র প্রস্টিটিউট শব্দটাকে একটু ঘুরিয়ে যোগ করা হয়েছে, যেটা তাদের মনোভাবকেও রিফ্লেক্ট করে। কারণ তাদের দলেরই আরেক নেতা কয়েকদিন আগে বলছে যে ডাকসু বেশ্যাখানা ছিল। তারা এই অবস্থান ধারণ করে নারীর প্রশ্নে, সেটা আমরা অনেক প্রমাণ এরকম আছে হাতের সামনে। সেজন্য আরেকটা জিনিসও আমি এরকম শুনেছি, এটা প্রমাণ সাপেক্ষ, তারা নিজেরও ভেবে দেখতে পারে, দলের মধ্যে জেলাসি থাকে, গ্রুপিং থাকে। ধরেন জামাতের আমিরকে বুয়েটের সাবেক ছাত্রলীগ গ্রুপরা এখন বেশি কাছে চলে গেল, না ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক গ্রুপ বেশি কাছে চলে গেল, তারা তো এটা পরিচালনা করে। তারেক রহমানেরও তো পেজগুলো সে নিজে সব দেখে দেখে দেয় না, অন্য দলেরও দেখে দেয় না। সেই ক্ষেত্রে ওই জেলাসি বা ওইটা থেকে দলের নেতার মনোভাব ধারণ করে কেউ না কেউ দিয়েছে, দেওয়ার পরে এখন তারা এইরকম করছে। আপনি দেখেন এই যে ঢাকা 17 আসনের যে ডাক্তার খালিদুজ্জামান, উনি যে ভাষা ব্যবহার করলেন, এইটা কোনো ভদ্রলোকের পক্ষে এই ভাষা ব্যবহার সম্ভব? কিংবা জামায়াতের আমির চট্টগ্রামে অলি আহমেদকে পাশে পেয়ে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে পেয়েছে, সঙ্গে সঙ্গে সে মুক্তিযুদ্ধ বিরোধী একটা দলের নেতা, সে হয়ে গেল ইতিহাস রচয়িতা মুক্তিযুদ্ধের, বলে উই রিবোর্ট বলে বিদ্রোহ করেছে অলি আহমেদ। তো আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে চাঁদাবাজির অভিযোগগুলো আসছে, তো এই যে চাঁদাবাজির অভিযোগ ঘোচাতে আসলে বিএনপিকে কতটা পদক্ষেপ নিতে হবে বলে আপনার মনে হয়? বিএনপি বাংলাদেশে বুর্জোয়া পাওয়ার পলিটিক্স করা মধ্যপন্থী দল যারা আছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে চাঁদাবাজি হোক, হাদিয়াবাজি হোক, ডোনেশনবাজি হোক, সব ধরনের অভিযোগ আছে। তার মধ্যে বিএনপি বড় দল, সাম্প্রতিককালে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ হইল পতিত পলাতক, বড় দল, এবং তাদের চেইন অফ কমান্ড ওই ধর্মভিত্তিক রাজনৈতিক দলের মতো না,
তাদের বিরুদ্ধে অভিযোগ আছে বলেই হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে নানান কারণে ব্যবস্থা নিয়েছে, বহিষ্কার করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। বিএনপি চেষ্টা করছে, জি, বিএনপি ধন্যবাদ। কোনোদিন অস্বীকার করেনি যে তার দলে একজনও চাঁদাবাজ নেই, ডাক্তার শাখাওয়াত আছে হোসেন শান্ত, কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছে। আবারও ফিরবো আপনার কাছে। আমি এবার আসতে চাই রাজিকুজ্জামান রতন আপনার কাছে। আমরা যে কথাটি বলছিলাম যে জামাত যেহেতু অভিযোগ করছে যে বিএনপি বঙ্গভবন ইন্ডিয়া একসঙ্গে প্যাকেজ প্রোগ্রাম করে জামাত ইসলামের বিরুদ্ধে সাইবার অ্যাটাক করেছে, এই প্রসঙ্গে আমি ঠিক এই প্রসঙ্গে না, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে আসন্ন সংসদ নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ভারত ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের পূর্বের যে ভোট কারচুপির নির্বাচন সেটিকে ভারত সমর্থন করে এসেছে, আমরা সেটা সবসময় দেখেছি। তো এবারও তারা কাকে মানে এই নির্বাচনে তারা কাকে সমর্থন করতে যাচ্ছে? এবার কি বিএনপির পক্ষে যাবে ভারতের সমর্থন, নাকি অন্য কোনো দলের দিকে? কি মনে হচ্ছে আপনার? ভারতের সঙ্গে তো কন্টেস্টিং দল হিসেবে যারা নিজেদেরকে দাবি করেন তারা সবাই যোগাযোগ করেছেন, এবং যে আমাদের একজন তো বলেছেন যে আমরা দেখা করেছি কিন্তু এ ব্যাপারে কিছু বলবো না আমরা, ঠিক যেমন জাতীয় পার্টি, ঠিক যেমন জাতীয় পার্টি একসময় বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, যেমন বলছেন। তো ফলে এটা আমাদের জন্য একটু লজ্জার, একটু উদ্বেগের, কিন্তু খেয়াল রাখতে হবে বিশ্ব রাজনৈতিক পরিস্থিতিতে এগুলো ঘটে। এখন আমেরিকার ইলেকশনেও আমেরিকা দাবি করে যে পুতিন নাকি নির্বাচনের প্রভাব বিস্তার করেছে। এইরকম সবসময় স্কেপগোট তো কাউকে না কাউকে বলা হয়। দেশের জনগণের সমস্যাটা কি, তাদের সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের উদ্যোগটা কি হবে, আমাদের কৃষি নীতিটা কেমন হবে। 2 দিন আগে তো আমরা ঢাকা না দিল্লি এই স্লোগানে উত্তাল করে তুললাম, তাই না? তারপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের কাছ থেকে তো সবচেয়ে বেশি পণ্য আমদানি করা হয়েছে, এমনকি ভরা মৌসুমে চাল আমদানি পর্যন্ত করা হচ্ছে, পেঁয়াজ আমদানি করা হচ্ছে, তেল আমদানি করা হচ্ছে, আর জ্বালানি তেলও ভারতের কাছ থেকে কেনা হবে, বিদ্যুৎ তো 2800 মেগাওয়াট কেনা হচ্ছেই ভারতের কাছ থেকে। ফলে এই যে একটা রাজনৈতিক স্লোগান তুলে ফেলা হয়, সেটা কি রাজনৈতিকভাবে বিভক্ত করো, অর্থনৈতিকভাবে সম্পর্ক রাখো, এই পরিস্থিতিটা যখন হয়। আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে প্রতিবেশী যখন থাকে, প্রতিবেশী যদি বড় প্রতিবেশী হয় তাহলে খুব সতর্ক থাকতে হয় ছোট দেশগুলোকে। যেমন করে কানাডার ট্রুডো বলেছিলেন যে আমেরিকার পাশে থাকা মানে হচ্ছে হাতির পাশে ঘুমানোর মতো, সে যদি একবার গড়িয়ে পড়ে আমার দিকে তাহলেই অবস্থা খারাপ। ফলে আমাদেরকেও, আমার 3 দিকে ঘিরে আছে ভারত, ফলে আমাদেরকে খুব সতর্ক পদক্ষেপ রাখতে হবে। আমাদের এখান থেকে কেউ হুঙ্কার ছুটছে দিল্লি দখল করে ফেলবে, রাজনৈতিকভাবে তারা কি প্রভাব ফেলেন আমাদের উপর এই মুহূর্তে? অবশ্যই রাজনৈতিকভাবে প্রভাব ফেলার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ তাদের কাছে অর্থনৈতিকভাবে প্রভাব ফেলা। আপনি বাংলাদেশ ভূ রাজনৈতিক অবস্থাটা দেখুন। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য একসময় ছিল ভারতের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি, এখন বাণিজ্য ঘাটতি কিন্তু চীনের সঙ্গে অনেক বেশি। কারণ চীনের সঙ্গে বাণিজ্য হচ্ছে আমাদের $25 বিলিয়ন, ভারতের সঙ্গে বাণিজ্য হচ্ছে আমাদের $15 থেকে $16 বিলিয়ন, আমেরিকার সঙ্গে বাণিজ্য আমাদের $10 বিলিয়ন। কিন্তু এখানে আবার পার্থক্য আছে, আমেরিকাতে আমরা রপ্তানি করি বেশি, আমদানি থেকে আমদানি করি কম। কিন্তু এইটা আবার ঘাটতি পোষণের জন্য যে 35 সাল পর্যন্ত এখন আমেরিকার কাছ থেকে আমরা বিমান কিনবো, আমেরিকার কাছ থেকে আমরা যুদ্ধজাহাজ কিনবো, এই মুহূর্তে আমি পেঁয়াজ উৎপাদন করতে পারছি না, আমি কিন্তু হেলিকপ্টার কিনছি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তা আমার কোন দিকে আমার থার্ড সেক্টর হওয়া উচিত ছিল? কৃষিতে, আমার শিক্ষায়, আমার স্বাস্থ্যে, নাকি হেলিকপ্টার? রাজিকুজ্জামান রতন, আমি আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে আসতে চাই যে সম্প্রতি একটি জরিপ হয়েছে, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন, যে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন CRF এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজের জরিপ অনুযায়ী জামাত 29.9% এবং 6.5% এনসিপি, জামাত জোট তার মানে বলা যায় যে 36%, এবং বিএনপি পাচ্ছে 48%। এই জরিপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন অবস্থান 2 দলের। তো কিছু মহল বামপন্থীদের আওয়ামী দোসর ট্যাগ দেয়। তো 5 আগস্টের পর এর মাত্রা অনেকখানি বেড়ে গেছে বলা যায়। তো আওয়ামী লীগ সমর্থকদের ভোট আপনাদের বাম দলগুলোর দিকে আসলো না কেন? মানে অনেকেই বলছে যে আওয়ামী লীগের ভোটগুলো ভাগ হয়ে গিয়ে এই 2 দলের দিকে চলে গেছে। আমাদের বামপন্থীদের ট্র্যাজেডি কি জানেন? রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে বামপন্থীরা তাদেরকে দায়িত্বশীল মনে করে তাদের সমালোচনা করে, আর যখনই সমালোচনা করে তখন জবাবটা দিতে না পেরে তাদেরকে আবার প্রতিপক্ষের দোষর বানিয়ে ফেলে। যখন আমরা বিএনপির সমালোচনা করব, বিএনপি বলবে আমরা আওয়ামী লীগের দোষর, যখন আওয়ামী লীগের সমালোচনা করবো আওয়ামী লীগ বলবে বিএনপির দোষর। এই আওয়ামী লীগ আমাদেরকে বামাতি বলেছে না? আচ্ছা, তাহলে তারা এটা বলেছে।
এখন আর যদি এই জামাতে ইসলাম ইয়ে করি তাহলে তো আমাদেরকে ধর্ম বিদ্বেষী বানিয়ে ফেলবে। ফলে আমাদের যখনই আমরা কৃষকের কথা বলবো, যখনই আমরা শ্রমিকের কথা বলবো, যখন আমরা গণতান্ত্রিক অধিকারের কথা বলবো, যখন মানবিক মর্যাদার কথা বলবো, যখন আমরা নিপীড়নের বিরুদ্ধে কথা বলবো, তখন যেহেতু সেটা যুক্তি করতে পারবে না, কোনো না কোনো একটা ট্যাগ তো তাকে দিতে হবে। ফলে আমাদের কপালে এই ট্যাগটাই জোটে। ফলে এই ট্যাগটা এখন জুটছে। এবার দেখুন, আমাদেরকে যে বলা হলো না আওয়ামী দোসর, কিন্তু আওয়ামী লীগরা আবার যদি ভোট দেয় বিএনপিকে, তাহলে আওয়ামী লীগ কার দোসর? তাহলে বিষয়টাই অন্যরকম। ইলেকশনের সময় অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। স্বাধীনতা যুদ্ধ নিয়ে তো আসলে জামাতের বিশাল দ্বন্দ্ব রয়েছে, এবং তারপরে তো আওয়ামী লীগের সমর্থকরা এই জরিপ অনুযায়ী তাদেরকেও বেছে নিচ্ছে কিছু শতাংশ। না, আপনি খেয়াল করে দেখুন, আপনি 86-এর যখন নির্বাচন হয় এরশাদের বিরুদ্ধে, আমরা তখন বললাম, আমরা বাসদের নেতৃত্বে আমরা সহ 5 দল আমরা বললাম আমরা এরশাদের অধীনে নির্বাচনে যাব না। বিএনপি 7 দল, তারা বললে এরশাদের অধীনে কোনো নির্বাচনে যাবে না। সেই সময় আওয়ামী লীগ নির্বাচনে গিয়েছিল এবং জামাত নির্বাচনে গিয়েছিল, ইতিহাসটা মনে রাখতে হবে। এবং তারা সেই সময় এরশাদকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে সেই নির্বাচনটা 86-এর নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1 2 নম্বর, 1996 সালে নির্বাচনের আগে 1994 সালে সালটা মনে রাখতে হবে, যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে উত্তাল আন্দোলন হচ্ছে, তারই একটা পর্যায়ে জামাতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক হয়েছে। মতিউর রহমান নিজামী এবং শেখ হাসিনা বৈঠক করে তারা কৌশলগত ঐক্য করেছিলেন বিএনপির বিরুদ্ধে 1994 সালে। এবং তার প্রেক্ষিতে আবার 96 সালে প্রথমে ফেব্রুয়ারির ভোট, তারপরে জুনের ভোটটা হয়। তাহলে আওয়ামী লীগের সঙ্গে জামাতের মানে কৌশলগত ঐক্য করতে কোনো সমস্যা হয়নি, কারণ সবসময় যখন ফ্যাক্টরটা হয় গদিটা দখল করা, বিএনপিও বন্ধু হিসেবে খুঁজে নিয়েছে জামাতকে, আওয়ামী লীগও মিত্র হিসেবে খুঁজে নিয়েছে জামাতকে। এবং জামাত দুই দিক থেকেই সুবিধাটা নিয়েছে। এবং জামাতের যে জিনিসটা, আমি আসলে জামাতের আলোচনা করাটা আমার তো দায়িত্ব না, আমি তো বাসদ করি, কিন্তু ওরা একসময় বলেছিল 91 সালে যখন তারা বিএনপির সঙ্গে গেল, তখন তারা বলেছিলেন আমরা বড় শয়তানকে ঠেকাবার জন্য ছোট শয়তানের সঙ্গে জোট করেছি। বড় শয়তান হচ্ছে আওয়ামী লীগ, ছোট শয়তান হচ্ছে বিএনপি, কারণ নারী নেতৃত্ব তখনও তাদের কাছে গ্রহণযোগ্য নয়, এটা করেছিল। কিন্তু কিছুদিন পরেই দেখা গেল ঠিক তারা উল্টে গিয়ে বড় শয়তানের সঙ্গেই তারা আপনার কাছে আসতে চাই একই প্রসঙ্গে, যে এই যে জরিপ যেখানে আওয়ামী লীগের ভোটগুলো ভাগ হয়ে যাচ্ছে এবং ভাগের একটা ধারণা করা হচ্ছে বড় অংশ বিএনপির দিকে এবং একটা 36% ভোট জামাতের দিকে যাচ্ছে। তো বিএনপি আওয়ামী লীগের সাথে তো গত 17 বছরে আমরা দেখলাম যে দা কুমড়ার সম্পর্ক ছিল। 5ই আগস্টের পর আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিলেন এই দেশে, তাদের ওপর বিএনপি নেতাকর্মীরা হামলা করেছেন, এমন ঘটনা আমরা পেয়েছি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর এই সমীকরণগুলো কি বদলে যায় যখন তারা ক্ষমতাচ্যুত হয়? আমার কাছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। কেন আমি বলি, আচ্ছা, আওয়ামী লীগের ভোট বিএনপির কাছে যাবে বেশি, জামাতের কাছে যাবে একটু কম, এই তো বক্তব্য। জামাতকে কি আওয়ামী লীগ কখনো টলারেট করে? প্রথম আসেন, রাজনৈতিক দলে আদর্শ আছে কিনা। একটা দলেরও রাজনৈতিক কোনো আদর্শ নাই, একটা দলেরও। এই জাতীয় পার্টির যখন আন্দোলন করে ক্ষমতার থেকে নামায় এরশাদকে, তখন 3 দলীয় আন্দোলন হয়েছে একসাথে, জামাত, বিএনপি, আওয়ামী লীগ। এর আওয়ামী লীগ একমাত্র ধারক বাহক, মানে স্বাধীনতার পক্ষের শক্তি। তখন কিন্তু বিএনপি চিৎকার করে নাই আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, দেখাইতে পারবে না কোনো স্টেটমেন্ট। ওটার মালিক ছিল একমাত্র আওয়ামী লীগ। তার সাথে দুই দলের সাথেই রাজাকার নামের যে জামাত, সেও যোগ দিছে। আমি জামাতকে নিব কেন? দরকার নাই তো, আমরা দুইজনে আন্দোলন করলেই তো পারি। এখন বলবে আন্দোলন করার সময় জামাতরে লাগবে, যারা নামাইছেন এরশাদ, সে কি স্বাধীনতা বিরোধী শক্তি ছিল? অফকোর্স নট, এই অভিযোগ তো তার বিরুদ্ধে নাই। তাহলে আপনি স্বাধীনতার বিরোধী শক্তিরে কাজে লাগাইতেছেন, আন্দোলন করে স্বাধীনতার পক্ষের শক্তিরে নামাই দিতেছেন। আবার আসেন 2001 সালে। 2001 সালে কি হয়েছে? নির্বাচন করে জামাতরে মন্ত্রী বানানো হয়েছে। পাশাপাশি কি হয়েছে? জামাত এবং বিএনপি 2 দল মিলে কারে পরাজিত করছে? আওয়ামী লীগকে। সে কে? স্বাধীনতার পক্ষ শক্তি। তো স্বাধীনতার পক্ষ শক্তিকে পরাজিত করার জন্য আজকে যিনি স্বাধীনতার পক্ষ শক্তি সাজছেন, তার সাথে রাজাকাররা নিয়ে সেদিন আন্দোলন করছেন। কি আইডিওলজি আছে এইখানে? আদর্শটা কোথায়? এইবার আসেন আওয়ামী লীগের ভোট। আওয়ামী লীগের ভোট বিএনপি লাগবে কেন? এমনি তো বিএনপি 35%, জামাতের আছে 7-8-10%, কথার কথা। আওয়ামী লীগের ভোট লাগবে কেন? কি কারণটা কি? 1 2 আওয়ামী লীগের কিছু ভোট আবার জামাতের কাছে যাবে কেন?
কারণ ওখানে এনসিপিও আছে। যেই এনসিপি অ্যাবসলিউটলি আওয়ামী লীগের শত্রু এই এখানে মুহূর্তে, অন্য কোনো সমীকরণ আছে না বলি, অন্য কোনো বলতেছি জি, জি। এই মুহূর্তে একমাত্র নগদ শত্রু তার এনসিপি। তো এনসিপি সেই জোটটায় আছে, সেখানে আওয়ামী লীগের ভোট যাবে, এটা আমার কাছে মস্করা মনে হয়। এটা কেন করতেছে জানেন? আমার কাছে এখান থেকে আমি ইঞ্জিনিয়ারিং গন্ধ পাই। বাজারে অলরেডি কথিত আছে অনেকেই ভোট দিতে যাবে না। সুতরাং এই সংখ্যাটা দেখালে আপনি ভোট কাস্টিসে দেখাইতে পারবেন। এই হলো জরিপ। আচ্ছা, আওয়ামী লীগের ভোট কেন দিতে আপনি যাবে বলছেন বিএনপিকে? যে আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের ভোট বিএনপিকে দিতে যা প্রয়োজন নাই তো, আওয়ামী লীগের ভোট যদি বিএনপিকে দেয় সোনায় সোহাগা, কারণ বিএনপির যথেষ্ট ভোট আছে, তার সাথে আওয়ামী লীগের ভোট যোগ হলে সোনায় সোহাগা। এখন যদি আওয়ামী লীগের সাথে বিএনপির আবার অন্য কোনো আতাত হয়ে থাকে যে তোমরা যদি ক্ষমতায় যাও, ক্ষমতায় তো তারা এমনিই যাবে, সুতরাং ভোট বেশি দিয়ে অন্তত আমাদের বিরুদ্ধে যে দণ্ডমণ্ড হয়েছে এইগুলো তোমরা এক্সিকিউট করো না। এবং আমি ওটা মনে প্রাণে বিশ্বাস করি যে রাজনৈতিক দল যদি বিএনপি ক্ষমতায় যায় এগুলা এক্সিকিউট হবে না। যে রায়গুলো দিছে সেগুলো এক্সিকিউট হবে বলে আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? আমরা দুই দলের যেসব লড়াই, আসামিটা প্রমাণিত তাদেরটাও এক্সিকিউট হবে না আমি বলে মনে বলতেছি, করছেন? আমরা বলতে দেন। আমরা দেখতেছি মাঠে এই সব বিষয়ে কোনো আলাপ নাই। একজনকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি বন্ধ হবে কিনা। স্ট্রেট জবাব আসা উচিত ছিল আমরা ক্ষমতায় গেলে ফ্রম ডে ওয়ান চাঁদাবাজি বন্ধ হবে। এই রিপ্লাই আসা নাই। আসছে কি, ক্ষমতায় গেলে সরকার থেকে বার্তা যাবে এবং সরকার থেকে বার্তা গেলেই 20-30% কমে যাবে। এটা কি উত্তর হইল? মানে আমি বলতে চাচ্ছি আপনি করেন কি না করেন, জনগণ সহজ সহজ জনগণ শুনতে চায় কি ফ্রম ডে ওয়ান চাঁদাবাজি বন্ধ হবে। আমরা কি এখন পর্যন্ত শুনেছি যে দায়িত্বশীল মানুষের মতো বিডিআর হত্যার বিচার হবে এবং গুম খুনের বিচার হবে, ক্রস ফায়ারের বিচার হবে, আয়নাঘরের বিচার হবে, শাপলা চত্বরের বিচার হবে, তারপরেই আসবে ইকোনমিক পলিসি কি হবে, রাষ্ট্রীয় ফরেন পলিসি কি হবে, শিক্ষানীতি কি হবে। আমরা আছি, জামাত কি কইলো, বিএনপি কি কইলো, এইগুলো দিয়ে আপনি একজন বেহেস্ত দিবেন আর একজন ফ্যামিলি কার্ড দিয়ে আপনি ভোট নিয়ে যাবেন। কিংবা আপনি যখন বলতেছেন আমার খুব কষ্ট হয় যে আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে কি দাঁড়ায়। আজকে যে বক্তব্যগুলো আসতেছে আমাদের সামনে, এই বক্তব্য কি জনগণের ভাগ্য উন্নয়নের কোনো বক্তব্য আছে? জামাত বলতেছে বেহেস্ত দিবেন, ওনারা বলতেছেন ফ্যামিলি কার্ড দিবেন, আবার বলতেছেন 50 কোটি গাছ লাগাবেন। জনগণের ভাগ্যের কি হবে? 50 কোটি গাছ লাগাইলেন আপনি, তর্কের খাতিরে বললাম, হবে কি আমার তাতে? 20,000 কিলোমিটার খাল খনন করবেন, সেটাও অবিশ্বাস্য। 20,000 কিলোমিটার খাল খনন 5 বছরে মানে দৈনিক 11 কিলোমিটার। 50 কোটি গাছ লাগানো মানে দৈনিক 2,73,000 গাছ। বুঝলাম আপনি তর্কে ধরে নিলাম, প্রোগ্রাম ভালো, সব কিছু ভালো, জনগণের কি হবে এটা দিয়ে? জি, ভাগ্যের ধন্যবাদ উন্নয়ন আবু কি হেনা হবে? রাজ্জাককে। এই সেই প্রশ্নের উত্তরটা কথাগুলো আমরা বলেন। নিব। ডক্টর ভোট দিতে শাফায়াত হোসেন ভোট শান্ত আপনার ক্যাচিং কাছ থেকে। বক্তব্য নাই। যে জনগণের ভাগ্য উন্নয়নের কি হবে, এই ধরনের প্রতিশ্রুতি কেন আসছে না? শুধু ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এগুলো কি যথেষ্ট কিনা, এই বিষয়গুলো জানতে চাইব। সেই সাথে যে আলোচনায় আমরা ছিলাম, জরিপের হিসাবটাকে যদি আমরা নেই তাহলে সেই জরিপের হিসাবে আওয়ামী লীগের ভোটগুলো বিএনপির দিকে যতটা আসছে, আমরা যদি দেখি এনসিপি আর জামাতের দিকে খুব একটা কম না, 36%। কেন ওদিকে এত ভোট যাচ্ছে বিএনপিকে বাদ দিয়ে? প্রথম কথা হলো এই জরিপটা চালানো হয়েছে 64 জেলার 180টা আসনে, 300 আসন কভার করা হয়নি। এই বিজ্ঞানসম্মতভাবে যদি ঠিক মেথড ফলো করা হয় তাহলে সব নানীয় রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল হলে পাওয়া যায়, সেটা হতে পারে। তারপরও যেহেতু 300 আসনের রিপ্রেজেন্টেশন না, 180 রিপ্রেজেন্টেশন, এইখানে একটা ফাঁক থাকে যে তারা র্যান্ডম স্যাম্পলিং মেথডে করুক বা যে কোনো স্যাম্পল ফলো করেই তারা আসন নির্ধারণ করুক, সেইখানেই ওই দৈবচয়নে যেই আসনগুলি পড়েছে সেই আসনগুলিকে আওয়ামী লীগ অধ্যুষিত নাকি জামাত বিএনপি অধ্যুষিত, সেখানে জামাত আওয়ামী লীগ এমনিই কম আছে সেটাও হতে পারে, অথবা এই সব নানান বিষয় আছে। তারপরেও হচ্ছে এই জরিপের এইখানে অনেক নানান রকমের বায়াসড হতে পারে, ভুল তথ্য আসতে পারে। পৃথিবীর বহু দেশের বহু বড় বড় নির্বাচনে অনেক বিখ্যাত প্রতিষ্ঠানের জরিপ ভুয়া প্রমাণিত হয়েছে। ইন্ডিয়ান নির্বাচনে বড় বড় প্রতিষ্ঠানের জরিপ কুপকাত হয়েছে। বাংলাদেশে 2001 সালের নির্বাচনের আগে যত জরিপ দিয়েছিল আওয়ামী লীগের পক্ষে বেশিরভাগ ছিল, সেই জরিপগুলো একটু কাজে আসেনি। সংবাদ মাধ্যমগুলো একচেটিয়াভাবে আওয়ামী লীগের পক্ষে রিপোর্ট করেছিল, বিভিন্ন আসন ধরে ধরে হাড্ডাহাড্ডি লড়াই হবে যেখানে, সেখানে আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হয়েছে, এরকম ঘটনা ঘটেছে।
সুতরাং এইসব জরিপ এত গুরুত্ব দিয়ে দেখার কিছু নাই, এটা হলো আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় হচ্ছে গিয়ে এটা কেন আমি এখানে একটু ডিফার করছি, সেটা হলো আওয়ামী লীগের ভোট কেন বিএনপির লাগবে বা কেমন জামায়াতের লাগবে সেটা বড় প্রশ্ন না। বড় প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের যারা অপরাধী, তারা পলাতক, তারা শাস্তির আওতায় আসছে বা শাস্তি হবেও, কিন্তু এর বাইরে যে ব্যাপক সংখ্যক সমর্থক তাদের আছে, কোটি 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 সমর্থক, তাদেরকে নির্বাচনে আপনি ভোটার হিসেবে কেন গণ্য করবেন না? এটা তো তাদের অধিকার। শুধু যেহেতু তার নাগরিক অধিকার প্রয়োগ করতে সে যদি আসতে চায়, সেটা তো সরকার এবং নির্বাচন কমিশনের তরফ থেকে আহ্বানই থাকবে। সকল বৈধ নাগরিকেরকে তারা আহ্বান করবে আপনারা ভোট দিতে আসুন। এটা করে না নির্বাচন কমিশন? এটা তাদের দায়িত্ব কিনা? শুধু করলো, করার পরে তারা যদি কেন্দ্রে আসে তখন ভোটটা কারে দিবে? ভোটটা দিতে গেলে আমার ধারণা আওয়ামী লীগ কতগুলো বিষয় বিবেচনায় নিবে। এক হচ্ছে আওয়ামী লীগের সমর্থকরা, আওয়ামী লীগের সমর্থকরা, রাইট, তার ইন্ডিভিজুয়ালি ওই সমর্থক। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা বা বিভিন্ন রকম ধান্দাবাজ লুটেরা তন্ত্র কায়েমকারী যেসব নেতা, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বাণিজ্যে পরিণত করে একেবারে ফালতু বানিয়ে ফেলেছে। কিন্তু আওয়ামী লীগের অনেক সমর্থক আছে, অনেক লেভেলে বহু সংখ্যক আছে যারা সত্যি সত্যি ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে। যে মানুষ মুক্তিযুদ্ধের চেতনা ন্যূনতম ধারণ করে সে তো মুক্তিযুদ্ধের গণহত্যাকারী, গণধর্ষণকারী, এই দেশের বিরোধিতাকারী, জন্মের বিরোধিতাকারী একটা শক্তির বা মার্কায় তার সিল পড়বে, এ অসম্ভব, হইতেই পারে না। যে দল নারীর প্রশ্নে জামাতের যে পজিশন, এই পজিশনকে আওয়ামী লীগ এবং তাদের নারী সমর্থকরা কোনোভাবে গ্রহণ করতে পারে, এটা আমার বিশ্বাস হয় না। ফলে বাংলাদেশে জামায়াত যদি নির্বাচিত হয় যারা, তারা উপরে যত যা কিছুই বলুক, আজকে ইস্তেহারও দেখবেন তারা সেই 47কে 71কে 24কে এক পাল্লায় নিয়ে আসে। আমরা বুঝতে পেরেছি। 71কে কোনো পাল্লায় তো মাপা যাবে না। আরেকটি বিষয় আনতে চাই, যেটা নিয়ে কথা বলছিলেন আবু হেনা রাজ্জাকি, যে আমাদের দেশে এই যে বড় বড় দুই রাজনৈতিক দল, তারা কেন মানুষের ভাগ্য উন্নয়ন নিয়ে কথা বলে না? আমি বিএনপির কথা যদি আসি, কৃষক কার্ডের কথা বলছে, ফ্যামিলি কার্ডের কথা বলছে, এগুলো আসলে আমি আপনাকে একটা পাল্টা প্রশ্নটা শেষ করি, প্রশ্নটা একটু শেষ করি। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড যেগুলোর কথা বলা হচ্ছে জনগণকে, গরু ছাগলের জন্য না অবশ্যই, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করাটা কি বেশি জরুরি না? যে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যে এই কার্ডের প্রয়োজনই হবে। আমি আপনাকে বলছি, বিএনপি, জামায়াত বা বিভিন্ন রাজনৈতিক দল ইস্তেহারে যা কিছু বলেছে, আপনি প্র্যাকটিক্যালি পারবে কিনা, কতদিনে পারবে, বা যা প্রতিশ্রুতি দিচ্ছে সেটা পালন করবে কিনা, নাকি অতীতের মতো বরখেলাপ করবে কথার, সেই সমালোচনা করা যেতে পারে। কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ধরে দেখেন, সব তো মানুষের জন্যই, গরু ছাগলের জন্য, বান্দর কুকুরের জন্য না, পশুর জন্য আছে, তাদের অধিকার রক্ষার অঙ্গীকারও আছে। কিন্তু এই যে বেকার ভাতা কাদের জন্য দেয়া হচ্ছে, বেকার ভাতাটার হলো সেকেন্ডারি, প্রাইমারি হলো তাদের জন্য কর্মক্ষেত্র তৈরি করা, চাকরির ব্যবস্থা করা, শিক্ষার মান উন্নয়ন করা, এই সব প্রতিশ্রুতি আছে। আপনি এখন বক্তৃতায়ও অনেকে বলছে, হয়তো রাজ্জাকিবের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না, কিন্তু বক্তব্য প্রতিদিন দেয়া হচ্ছে, দিচ্ছে। আমি নিজে বিএনপির পদধারী না, কিন্তু আমি বিএনপির সমর্থিত হিসেবে আমি নিজে অন্তত 50টা টকশোতে ইতিমধ্যে এই কথাগুলো বলেছি, কিন্তু রাজ্জাকিবের সঙ্গে বসে বললেও তার কানে পৌঁছায় না। আমি কি করব? হ্যাঁ, হচ্ছে বিএনপির পক্ষ থেকে যা যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, বেকার ভাতা, কর্মসংস্থান, তাদের যে এই যে আপনার হেলথ কার্ড, এই যে ফ্যামিলি কার্ড, এই যে কৃষক কার্ড, এগুলি কি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য? প্লাস হচ্ছে গিয়া জামায়াত এবং বিএনপি দুইটা দল দুর্নীতি দমনে অঙ্গীকার করছে, তারা সুশাসন দেওয়ার অঙ্গীকার করছে, তারা যে সংস্কারে যে অঙ্গীকার করেছে, যেগুলো একমত হয়েছে, সেগুলা প্রতিপালন করবে সে অঙ্গীকার করছে। এগুলো কি মানুষের জন্য না? তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একমত হয়েছে মানুষের ভোটের অধিকার যাতে আবার লুণ্ঠিত না হয়, এটি কি মানুষের জন্য না? ফলে তারা পালন করবে কিনা সে বিষয়ে আমাদের তীক্ষ্ণ নজর রাখতে হবে, চাপ প্রয়োগ করতে হবে, বাধ্য করতে হবে, যাতে যারা যা প্রতিশ্রুতি দেয় তারা নির্বাচিত হয়ে আসলে এটা যেন করে। কিন্তু যা প্রতিশ্রুতি দিচ্ছে তার কোনটা মানুষের জন্য না, কোনটা দেশের কল্যাণে না। জি, ধন্যবাদ শাকাত হোসেন সায়ন্ত। আবু হেনা রাজ্জাকি যদি কিছু যোগ করতে চান এই বিষয়ে, এবং সেই সাথে আরেকটি বিষয় নিয়ে আসি আমি, সেটি হচ্ছে যে ক্ষমতা গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে প্রধান উপদেষ্টা
ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছেন এবং সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবে। কয়েকজন উপদেষ্টা লাল পাসপোর্ট জমা দিলেও সম্পদের হিসাব কেউ এখনো পর্যন্ত দেননি। এবং এই বিষয়ে আপনি কি বলবেন? তত্ত্বাবধায়ক সরকারের কথা বলতেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলতেছেন। এটা আমার কাছে, এটা যদি উনি চায় থাকার যদি না দিয়ে থাকে, উনি অ্যাকশন নিবে। আপনার কোনো মতামত না, আছে উনি কিনা? 12 তারিখ পর্যন্ত আছেন হিসাবে, বা 13 তারিখ বা 15 তারিখ উনি চলে যাবেন। এর ভিতরে যদি এটা চান না দেয়, উনি মামলা করে সবগুলো জেলে ঢুকিয়ে দেখ, সহজ কথা। নির্বাচনের বাকি আর মাত্র কয়েকটা দিন, আমি তো আমি সেটাই তো বলতেছি, আসলে কি আসছে কিনা আমার কাছে মনে হয় না এগুলো আসবে বলে, আমার কাছে মনে হয় না। কারণ আপনি এখন আইসা আইডিয়া, এগুলো আমার কাছে মনে হয় যে জাস্ট আই ওয়াশ। আমি সায়ন্ত ভাই কথা বলছে যেটা মানুষের জন্য, অফকোর্স আপনি আপনার ফ্যামিলিতে একটা বাজেট করবেন কিভাবে, আপনাকে বলতে হবে আমার টাকা কোত্থেকে আসবে, তারপর আমার এই বাজেট। আপনি আসবে কথা বলা আপনার জন্য ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। কারণ উদ্যোগ ভালো, আপনি কার্ড দিবেন, আই ডু অ্যাপ্রিসিয়েট। আপনি স্বাস্থ্য কার্ড দিবেন, অ্যাপ্রিসিয়েট। সুদবিহীন ঋণ দিবেন, প্রশংসা করি। সোর্স কি? সোর্স না বললে ইউজলেস। গ্রামের লোক বুঝবে না, গ্রামের লোকের কাছে শব্দটা যাবে, আমি দিব। আমাদেরকে তো চিন্তা করতে হবে, 10,000 কোটি টাকা মান্থলি লাগবে, 10,000 crore টাকা মান্থলি লাগবে ফ্যামিলি কার্ডে। বৎসরে লাগবে কত? আপনাকে ডিসক্লোজ করতে হবে যে আপনার সোর্সটা কি। আপনার সোর্স কি? ভ্যাট, ট্যাক্স একটু ইম্পোজ করতে পারবেন না। কারণ আপনার ব্যবসায়ী অলিগার্ক যারা, তাদের কাছে অলরেডি জিম্মি। আমরা দেখতেছি তো, মিডিয়া, আমলা এবং ব্যবসায়ী অলিগার্ক, এই তিনজনের কাছে রাজনীতিবিদরা জিম্মি। আমরা কাউকে কিছু করতে পারি নাই। এস আলম যে সমস্ত লুটতরাজ করার পর আওয়ামী লীগের সময় যেভাবে ছিল, এখনও সে আনটাচ। তার সমস্ত সম্পত্তি একদম খুব সেফ রয়ে গেছে, শুধু উনি নাই। তার মানে হচ্ছে কি, আপনাকে এটা বলতে হবে, তা না হইলে এটা গ্রহণযোগ্য না। এইটা কি আপনি এইটা বললে আপনি ভোট পেয়ে যাবেন, ভোট ক্যাচিং হয়ে যাবে, আমার কাছে তো মনে হয় না। আপনাকে তো সোর্সটা, আপনার ফ্যামিলি বাজেট কিভাবে করেন, আপনার মান্থলি বেতন কত, আপনি ফ্যামিলি বাজেটটা কিভাবে করবেন, এটা আমাদের জানা দরকার আছে। আরো যে বিষয়গুলো আলাপ করা দরকার, ঋণ খেলাপি দ্বৈত নাগরিকের যাগো বিরুদ্ধে মামলা হয়েছে, পাইছে, বা কেউ পাইছে কেউ পায় না, ভিন্ন কথা, এখনও রয়েছে, সেটা নিয়ে আলাপ হয় না। নারী শতাংশ 5% করে দেওয়ার কথা বিএনপি বলেন, জামাত বলেন, জামাত নাকি একজনও দেয় নাই, বিএনপি দিছে কিছু, 5% হয় নাই। না কি বলেন, কেন জানেন না? না দেয় নাই। আচ্ছা, যদি তাই হয় তাহলে আপনি জামাত আপনি একজনও দিলেন না, আর বিএনপি 5% পূরণ করলেন না, তাহলে কি আপনি নির্বাচনের আরপিওর যে আইন সেটা মানলেন? আর না মানলে থাকে কিভাবে? আমি তো পুরো বেআইনের মধ্যে একটা দেশ চলতেছে, সম্পূর্ণ কেউ কোনো আইন মানতেছে না। শাখাত হোসেন সায়ন্ত কিছু ছোট করে যোগ করতে যান, যদি আমাদের শেষ পর্যায়ে চলে এসেছে। হলো আমার বিজ্ঞ আইনজীবী ভাই, এইগুলো আলাপ হওয়া দরকার, সেটা বলছি। বিজ্ঞ আইনজীবী একটা তথ্য হয়তো ক্লিয়ার না, সেজন্য বলছেন এটা আরপিও না। আচ্ছা ঠিক আছে, 5% এটা সংস্কার বাজেটের কমিশন বিষয়ে থেকে যদি বলেন যে বলি, এই এটা একটু প্রসঙ্গটি ক্লিয়ার করে তুলেছেন। নেই, না হলে মানুষ ভুল বুঝবে। সংস্কার কমিটি এটা বলছেন তো? আরপিও না, বাধ্যতামূলক না, 5% ওটা সংস্কার কমিশন, এটা ওই সংস্কারের মধ্যে বলছে 5% রাখতে হবে। এটা এখনো পাস হয় নাই। তারপরেও ওইখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিল আবার জামাত। বিএনপি নোট অফ ডিসেন্ট নিয়ে আলাপ হয়, শুধু জামাতেরটা নিয়ে আলাপ হয় না। এবং জামাত একজনও দেয় নাই। আমার ভাই নাকি বলে এত খোঁজ খবর রাখা লোক, একজনও দেয় নাই, একজনও দেয় নাই। আবার এনসিপিতে অনেক প্রমিজিং নারী নেতৃত্ব উঠে আসছিল, তারা জামাতের খপ্পরে পড়ে, তাদেরও 2টা আছে নাম কস্তে, ওটা না থাকার মতো। এবার বলেন কি জানতে চাইছেন? শান্ত শেষ করতে বলছি। আরপিও ছাড়া ওই যে সংস্কারের মধ্যে আছে, আর এছাড়া আছে 33% নারী শতাংশ থাকতে হবে সব জায়গায়, কমিটিতে বলেন, যে কোনো কমিটিতে বলেন, সেটা নির্বাচনী ইয়েতে আইনি আছে। যদি তাই হয় তাহলে আপনি 33% তো আরো দিতে হয়। বিএনপি 3.5% দিছে, আমার কথা আগে জামাতেরটা বলেন, জামাত একজনও দেয় নাই কেন? কেউই আইন মানেন না, উনি একজনও দেয় নাই। হ্যাঁ ভাই, পর্যায়ক্রমে দিতে বলছে, আপনি সেই আলাপ করেন, আলাপ সেই জায়গায় করেন যে এই আইন কেউ মানতেছে না, তাও নির্বাচন করতে যাচ্ছি, এই যে আইন না মেনে নির্বাচন করতে যাচ্ছি, কি আশা করবেন আপনি? আবু হেনা রাজাকে অনেক ধন্যবাদ। এই আলোচনা চলতে থাকবে, আমরা একটু শেষ করতে চাচ্ছি, তবে তার আগে শেষ পর্যায়ে রাজিকুজ্জামান রতন আপনার কাছে যেতে চাই যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আর কয়েকটা দিন বাকি, কেমন হতে যাচ্ছে এই নির্বাচন, কি মনে হয়? এই নির্বাচনটা অনেক আকাঙ্ক্ষার, আবার অনেক আশঙ্কারও। আশঙ্কার কারণগুলো দূর করা দরকার, আকাঙ্ক্ষাটা যেন বাস্তবায়িত হয়। এত বড় একটা অভ্যুত্থানের পরে আমরা যদি পরিবর্তনের ধারাটাকে অব্যাহত রাখতে না পারি,
যে কথাটা আমি বলেছিলাম যে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই, স্লোগান হিসেবে এসেছিল, তার যদি বাস্তবায়নের পথটা না দেখি, আমরা যদি অন্তত সংবিধানের এই কথাটা ছিল অনুপার্জিত আয় ভোগ করা যাবে না, এইটা যদি বাস্তবায়ন করতে পারি, আর জবাবদিহিতা, নির্বাচন গণতন্ত্র তার মূলে আছে জবাবদিহিতা, জবাবদিহিতা যদি সর্বক্ষেত্রে আমরা বাস্তবায়ন করতে না পারি, তাহলে এই নির্বাচনটা শুধুমাত্র একটা অর্থহীন একটা ক্ষমতা বদলের একটা প্রহসনে পরিণত হবে। আমরা এর আগে 12টা নির্বাচনে আমাদের নির্বাচনী ব্যবস্থার 12টা বাজিয়ে দিয়েছি। 13 নম্বরে নির্বাচনে এসে আমরা কি তার চেয়ে উন্নত করব, এই প্রতিজ্ঞাটা থাকা দরকার ছিল রাজনৈতিক দলের। আমরা সেই প্রতিজ্ঞাটা প্রত্যাশা করি। আর প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রে দুটো জিনিস খুবই আপনি গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত যে দলগুলোর অবস্থান দেখছেন, রাজনৈতিক দলগুলোর, আপনার কি মনে হয় তারা প্রতিজ্ঞা রাখতে পারবে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে? ক্ষমতা দখলটা মুখ্য হয়ে উঠেছে। ক্ষমতা দখল যখন মুখ্য হয় তখন কি হয়, যে ক্ষমতা দখল মানে হচ্ছে অন্যকে ক্ষমতাহীন করার একটা চেষ্টা। আর অন্যকে কেন ক্ষমতাহীন করতে চাই? আমাদের এই ট্যাক্সের টাকার উপর কর্তৃত্ব করতে চাই, আমাদের ব্যবসা বাণিজ্যের উপর কর্তৃত্ব করতে চাই, বিনিয়োগ এবং নিয়োগ, চাকরিতে নিয়োগ, সেটার উপর কর্তৃত্ব করতে চাই। মানে কর্তৃত্ব করবার জন্য জনগণের একটা সম্মতি দরকার। নির্বাচনটা হয়ে গেছে এরকম 5 বছর পর পর কে জনগণের উপর কর্তৃত্ব করবে তার একটা সম্মতি নেওয়ার একটা ব্যাপার। সেই সম্মতিটাও গত 3টা নির্বাচনে নেওয়া হয়নি বলে মানুষ অন্তত চেয়েছিল, ভাই আমাকে শোষণ করো, তারপর আমার মতটা নিয়ে করো, অন্তত এইটুকু জনগণকে দাও। এইটা আমরা মনে করতে চেয়েছিলাম যে এবার একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হবে। আমরা এখনও মনে করি নির্বাচন কমিশনের সেই ভূমিকাটা পালন করা উচিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের সেই ভূমিকাটা পালন করা উচিত যে রাষ্ট্রের সরকারের নিরপেক্ষতা ছাড়া কোনো নির্বাচন কিন্তু সুষ্ঠু হয় না। আমরা সেই প্রত্যাশা রাখি, জনগণও সেই প্রত্যাশা রাখে যেন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, রাজিকুজ্জামান রতন, সাখাওয়াত হোসেন সায়ন্ত এবং আবু হেনা রাজ্জাকি, আমাদের আজকের স্টার নিউজ করা আলাপে উপস্থিত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। স্টার নিউজ করা আলাপ শেষ করছে এখানেই। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।